আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাসে হাফ ভাড়া সহ ৯ দফা দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগে ৮ ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা। কাল বিআরটিএ ঘেরাও। খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানালেন রিজভী আহমেদ অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি। রাজধানীতে দিনে ৪০টি বিয়ে বিচ্ছেদ, ৭০% আবেদনকারী নারী। করোনার প্রভাব আর নারীদের সক্ষমতা ও নিজের সিদ্ধান্ত নিতে পারার জের বলছেন বিশ্লেষকরা। জমে ওঠা চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এবার হাফ সেঞ্চুরি করে হাল ধরলেন লিটন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা হিন্দি সিরিয়াল দেখে। দলটির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে না বলে মনে করেন তিনি। নবাবগঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। কাদের বলেন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে দলটির নেতারা এখন রাজনীতি করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু ঘটনা অস্বস্তিতে ফেললেও ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল বলে মন্তব্য করেন কাদের। বলেন, ভালো আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যারা সরকার পতনের আন্দোলনের হুমকি দেয় তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বেগম জিয়া যদি বেশি অসুস্থ, এর জন্য দায়ী বিএনপি তার শারীরিক অসুস্থতা নিয়ে যত কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে বেগম জিয়াকে। আপনি আইনের ফাঁদে পড়েছেন। আমরা অপারক এই একটি মাত্র কারণে। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শান্তিনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণের সময় তিনি একথা বলেন। রিজভী বলেন, চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থা তুলে ধরেছেন, অথচ সরকারের কর্তা ব্যক্তিরা সুচিকিৎসার বিষয়ে নির্বিকার। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। কত ক্রিটিক্যাল, কত সংকটজনক অবস্থায় আছেন সেই বিষয়গুলি অত্যন্ত খোলাসা করে সুস্পষ্টভাবে এদেশের বরেণ্য চিকিৎসকরা যারা চিকিৎসা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, কালকে তারা বলেছেন। এরপরে তো বোধোদয় হওয়া উচিত এই সরকারের, প্রধানমন্ত্রীর। আমরা আশা করছি যে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাসে হাফ ভাড়া সহ ৯ দফা দাবিতে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন মোড়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। স্মারকলিপি দিয়েছে শিক্ষামন্ত্রী বরাবর। কাল বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে তারা। এদিকে শাহবাগে ৮টি ছাত্র সংগঠনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গণপরিবহনে হাফ পাস সহ বিভিন্ন দাবি আদায়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে এগুতে থাকে ৮টি ছাত্র সংগঠনের মিছিল। জাতীয় জাদুঘরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাধে ধস্তাধস্তি। পরে জাদুঘরের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। মিছিলে পুলিশের বাধাকে তারা সরকারের নিরাপদ সড়ক না চাওয়ার প্রমাণ বলে দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ দিয়ে আন্দোলন থামানো যাবে না, সড়ক হত্যাকাণ্ডের বিচার একদিন আদায় করা হবে। আপনারা যদি এই দাবি ন্যায্য মনে করেন, তাহলে আমরা যখন রাস্তায় দাঁড়াই সেই রাস্তায় আপনারা দাঁড়াতে দেন না। কিসের ভয় পান? যদি যৌক্তিক দাবি হয়, এই যৌক্তিক দাবি কেন বাস্তবায়িত হবে না? পুলিশরা আমাদের নারী কর্মী যারা আছে, স্টুডেন্টরা, তাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, একজনকে লাথি মেরেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয় নীলক্ষেত মোড়ে। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার পর অনেক আশ্বাস দিলেও কিছু বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের বিরোধ লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও জানান তারা।
আগামীকাল আমরা ছাত্রদের গণজোয়ার তৈরি করে ছাত্র সমাজকে নিয়ে আমরা বিআরটি ভবনে গিয়ে আমরা অবস্থান ধর্মঘট পালন করব। যদি তারা অফিস টাইমের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে তাহলে সেখানে আমরা আমাদের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে সেখানে জানিয়ে দিব। পরে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 12টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। নুরুল ইসলাম জিহাদির ছেলে খালেদ বিন নূর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা পীর ইদ্রিস জানান, বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আল্লামা নুরুল ইসলাম জিহাদি ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা ও খিলগাঁওয়ে আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করেন। 2020 সালের 26 ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন নুরুল ইসলাম জিহাদি। প্রতি 1.5 ঘন্টায় 2টি, দিনে 40টি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়ছে রাজধানী ঢাকায়। গত বছর ঢাকায় যত বিয়ে বিচ্ছেদ হয়েছে এবছরে 10 মাসেই তা হয়ে গেছে, যা 70% আবেদনকারী নারীরা। সমাজবিজ্ঞানীরা বলছেন এটি নারীদের সক্ষমতা ও নিজের সিদ্ধান্ত নিতে পারার একটি জের। আর বিশেষজ্ঞদের মতে এবছর বেশি বিয়ে বিচ্ছেদের পেছনে রয়েছে করোনার প্রভাব। নাইম হাসানের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় কামরুল হাসান। স্বামীগুলো বুঝে না, অনেক চেষ্টা করছি, অনেক থাকো, আমি কই যাবো, আমার তো বাবা মা নাই। স্বামীর বিবাহ বহির্ভূত অসংখ্য সম্পর্কের প্রতিবাদ করায় 2 বছর আগে সংসার থেকে বিতাড়িত রাজধানীর উত্তরার পিৎজা ব্যবসায়ী লুৎফা সরকার নিশু। 10 বছরের ছেলেকে নিয়ে নানা দুঃখ কষ্টে চলছে তার জীবন। আমার হাজব্যান্ড তো আশেপাশের যেসব বোন আছে, তার চাচতো যারা, তো খালাতো ফুফাতো মামা, তো সবার সাথে সে মানে ফিজিক্যাল করছে। এমনকি যেদিন আমি হাতে নাতে ধরছি, আমার সামনে ওই মেয়েটার গায়ে হাত দিছে। এরপরও আমি টিকতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি যে আমার সন্তানটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই। নিশুর অভিযোগের পিঠে অভিযোগ রয়েছে স্বামী আসাদুল্লাহরও, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। নানা বিষয়ে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত। গত কয়েক বছর ধরে এমন ঘটনা কেবলই বাড়ছে। চলতি বছরে ঢাকায় বিয়ে বিচ্ছেদের আবেদনের সংখ্যা আগের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। 2020 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনে বিচ্ছেদের আবেদন ছিল 12,513টি। এ বছরের 10 মাসেই সেই সংখ্যা প্রায় ছুঁয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন এই বাড়ার পেছনে করোনার প্রভাব রয়েছে। গত বছরের সাপেক্ষে এই 2021 সালে প্রথম 10 মাসের যে গতি, সেই গতি অনুযায়ী আমরা বলতে পারি এই বিবাহ বিচ্ছেদের হার গত বছরের চাইতে ঊর্ধ্বমুখী, এবং আমরা এখন পর্যন্ত 14% বেশি বিবাহ বিচ্ছেদ পেয়েছি গত বছরের এই সময় তুলনায়। করোনার কারণে বাহিরে কাজ ছিল না, ঘরে থাকতে হয়েছে। একসাথে থাকার কারণে হয়তো বা 2 জনের মধ্যে ঠকাঠকি বেশি হয়েছে, অভাব অনটন বেশি হয়েছে, নানা কারণে হয়তো উভয়ের মধ্যে সংঘাত বেড়েছে। এবং এতে করে দেখা যাচ্ছে যে বিগত 1 বছরে যেই চিত্র, এই 8 মাসেই কিন্তু তার প্রায় সমকক্ষ নোটিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেয়েছে। সংসার জীবনের বিচ্ছেদের কারণ ও ধরন ঘুরে ফিরে প্রায় একই। তবে পরিসংখ্যান বলছে শিক্ষিত এবং প্রতিষ্ঠিত দম্পতির মধ্যে বিচ্ছেদের প্রবণতা বেশি, আর নারীরা স্বাবলম্বী হয়ে ওঠায় তাদের আবেদনের সংখ্যা বেশি বলছেন সমাজবিজ্ঞানী। যারা নাকি বিচ্ছেদের জন্য আবেদন করে তারা কিন্তু বেসিক্যালি স্বাবলম্বী, তাই তারা মানে অন্য কোনো কিছু মানে খাওয়া পড়ার চিন্তা করে না বলেই আবেদন করে। এখন বিজ্ঞান প্রযুক্তির শীর্ষে আমরা অবস্থান করছি, সেই কারণে অনেক কিছু আমরা আমাদের হাতের মুঠোয় চলে এসছে। এখন এই ক্ষেত্রে যার যার বিবেক অনুযায়ী সে চলবে। সবচেয়ে বড় কথা যেটা মূল্যবোধ, বাড়িতে যদি যে কেউ তার যদি বেড়ে ওঠাটা সুন্দর হয় তাহলে কিন্তু ওটা টিকে যাবে। বস্তি বাসীসহ নিম্ন আয়ের অনেকে আইনি প্রক্রিয়া না মানায় তাদের বিয়ের বিচ্ছেদের সংখ্যা হিসাবের বাইরে থেকে যাচ্ছে। হিসাবে এলে বিচ্ছেদের সংখ্যা আরো অনেক বেশি দাঁড়াতো। বলছে বাবা আমরা তো ঈদ করতে বাসায় যাবো। বলছে যে আমি তো তোমাকে ছেলে হিসাবে স্বীকারই করি না, তুমি কাকে বাবা আছো? আমি তো তোমাকে স্বীকারই করবো না, আর তুমি আমার বাসায় আসবা কি করে?
বিবাহ বিচ্ছেদের পর সবচেয়ে বেশি যে ক্ষতির শিকার হয় সেটি হচ্ছে সেসব দম্পতির সন্তানেরা। কৌশিক তার সবচেয়ে বড় একটা উদাহরণ। জীবনের প্রতিটি স্তরে তাদের নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। শুধু নিশুই নয়, যারা এইসব বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ করেন তাদের সবার একটাই পরামর্শ, বাবা মারা এরকম কঠিন সিদ্ধান্তে যাবার আগে যেন বারবার তাদের সন্তানের কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবেন। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের খনগাঁও ইউনিয়নের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রবিবার ঘিডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার পরে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শাহাবলী আহমেদ, মাজহারুল ইসলাম ও আদিত্য। আহত 4 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, ভোটের ফলাফল গণনার সময় স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসার সহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়িও ভাঙচুর করা হয়। প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে যায়। এ সময় তাদের উপর আক্রমণের চেষ্টা করলে গুলি ছোড়ে পুলিশ। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ 3 জনের চিকিৎসা চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর বিজিবি সদস্য নিহতের ঘটনায় দোষীদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। এদিকে হাফ পাস ভাড়া এবং নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার উপস্থাপন করেন। তারা স্লোগানে বলেন, হাফ পাস না দিলে দেখব গাড়ি কেমনে চলে। দ্রুত এই সমস্যার সমাধানও চান তারা। অনুমতি না দিলেও আগামীকাল খুলনায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে রক্ত দিয়ে হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেডি ঘোষ রোড অথবা হাদিস পার্কে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল তদন্তকারী কর্মকর্তা এএসপি খায়রুল ইসলামের অসমাপ্ত জেরা শুরু হয়েছে। সকাল 10:30টায় আদালতে কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল 9:30টার দিকে কক্সবাজার কারাগার থেকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে তোলা হয়। 8ম দফার প্রথম দিনে মূল তদন্তকারী কর্মকর্তা এসপি খায়রুল ইসলামের অসমাপ্ত জেরা শুরু করে। 17 নভেম্বরের শেষ দিনে তাকে আদালতে জবানবন্দির জন্য তোলা হলে তা অসমাপ্ত থাকে। আজ তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। 2020 সালের 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাসে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগে 8 ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা। কাল বিআরটিএ ঘেরাও। খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণে জানালেন রিজভী আহমেদ, অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি। রাজধানীতে দিনে 40টি বিয়ে বিচ্ছেদ, 70% আবেদনকারী নারী। করোনার প্রভাব আর নারীদের সক্ষমতা ও নিজের সিদ্ধান্ত নিতে পারার জের, বলছেন বিশ্লেষকরা। জমে ওঠা চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 202 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এবার হাফ সেঞ্চুরি করে হাল ধরলেন লিটন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।